সুপ্রিয় শিক্ষার্থী, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ও ক্লাস প্রোগ্রামে সলভ প্রোগ্রামে আজকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে যে আমাদের হিসাব বিজ্ঞান ক্লাসটি সেটি হিসাব সমীকরণ সম্পর্কে আলোচনা করব সেটি বলেছিলাম তোমাদেরকে। বিগত ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান পরিচিতির যে বেসিক যে বিষয়গুলো লেনদেন সংক্রান্ত যে ব্যাপারগুলো রয়েছে, হিসাবের শিরোনামগুলো রয়েছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত একটু আলোচনা করেছিলাম। আমি বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা হিসাব সমীকরণ যেটি রয়েছে, যে গোল্ডেন ইকুয়েশন যেটিকে বলা হয় অ্যাকাউন্টিংয়ের, সেই গোল্ডেন ইকুয়েশন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং এই গোল্ডেন ইকুয়েশন বা হিসাব সমীকরণ যে বিষয়টি রয়েছে সেটি এতটাই গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞানের জন্য যে এটিকে হিসাব বিজ্ঞানের প্রাণ বলা চলে, বা মূল যে বিষয়টি প্রতিপাদ্য। এখানে হিসাব বিজ্ঞানের জাবেদা বা প্রাথমিক দাখিলা থেকে একেবারে আর্থিক অবস্থার বিবরণী পর্যন্ত খুব ভালোভাবে বুঝতে হলে তোমাকে যেই বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান ধারণা লাভ করতে হবে, তার অন্যতম প্রধান উপপাদ্য বিষয় হচ্ছে এই হিসাব সমীকরণ। তো হিসাব সমীকরণের ব্যাপারটি যখন আমরা বুঝে নিতে পারবো, তখন আশা করি আমাদের পরবর্তী প্রত্যেকটি চ্যাপ্টারের ক্ষেত্রে ব্যাপক সহযোগিতা আমরা এখান থেকে পাবো। আমরা খুব সহজেই প্রতিটি চ্যাপ্টার উপলব্ধি করতে পারবো, অনুধাবন করতে পারবো এবং প্রয়োগ ঘটাতেও সক্ষম হব। তো কাজেই আমরা আজকের যে টপিকসটি আমাদের হিসাব সমীকরণ, সেই হিসাব সমীকরণটি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। যে হিসাব সমীকরণটি খুব সিম্পল একটি বিষয়। এটা আসলে আমরা অনেকেই জানি, বুঝি, কিন্তু মুখস্থও করে রেখেছি। সরি। তো এই আসলে মুখস্থ করে রাখা বা এই বোঝার যে ব্যাপারটি রয়েছে হিসাব সমীকরণের, সেটি যদি ঠিকঠাক মতো না হয়, অর্থাৎ আমরা যদি হিসাব সমীকরণটির প্রত্যেকটি উপাদান সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করতে না পারি বা ধারণা লাভ করতে না পারি, তাহলে কিন্তু সেই বোঝাটি বা সেই জ্ঞানটি আমরা প্রয়োগ করতে গেলে সর্বদাই ব্যর্থতায় পর্যবসিত হবে। আমরা ঠিকঠাক মতো এটিকে কাজে লাগাতে পারবো না এবং হিসাব বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণাই মূলত লাভ করতে পারবো না। কাজেই এই ছোট্ট যে বিষয়টি, সিম্পল যে ব্যাপারটি যে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই, এই যে হিসাব সমীকরণটি খুব ছোট্ট একটি ফর্মুলা। তোমরা অনেকেই হয়তো বা হিসাব বিজ্ঞান নিয়ে যে শঙ্কিত থাকো বা ভয়ে থাকো, তোমাদের অনেকেরই ধারণা থাকে বা তোমরা হয়তো বা মনে মনে ভেবে নাও যে অনেকগুলো নিয়ম কানুন বা ফর্মুলা হয়তো বা এখানে আসলে শিখতে হবে। কিন্তু আমি প্রথম থেকেই তোমাদেরকে বলেছি যে সায়েন্সের যে সাবজেক্টগুলি রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, ওগুলোর মতো হিসাব বিজ্ঞানে আসলে ততটা ফর্মুলা নেই। ততটা তো নেই মানে নেই, পাশাপাশি এখানে যেইটুকু রয়েছে সেটার মূল এইটুকুই আসলে, যে একটা ফর্মুলা হিসাব সমীকরণ, এই সমীকরণের উপর ভিত্তি করেই 90% হিসাব বিজ্ঞান তুমি শিখে নিতে পারবে। আর বাকি যেটুকু রয়েছে সেগুলো সাবস্টিটিউট, খুব ছোট্ট বিষয়, সেটা আর চাইতে এটার ভূমিকা বা গুরুত্ব প্রকৃতপক্ষে অনেক বেশি। কাজেই এই বিষয়টি শুধুমাত্র এই সিম্পল একটি সমীকরণ, এটি বোঝার উপর যেহেতু আমাদের পুরো হিসাব বিজ্ঞান শেখার ব্যাপারটি নির্ভর করছে, কাজেই এই ব্যাপারটি সম্পর্কে আমরা একটু স্পেসিফিকলি ডিটেলস আমরা জানব এবং আমরা খুব মনোযোগ সহকারে এবং আন্তরিকতার সাথে এই বিষয়টি বুঝে রাখার চেষ্টা করব। দেখো, এখানে হিসাব সমীকরণে যে উপাদানগুলোর কথা বলা হয়েছে, যে এ ইজ ইকুয়াল টু এল প্লাস ওই। আসো আমরা প্রথমে জেনে নিই যে এখানে এ বলতে আসলে কি বোঝানো হচ্ছে। এখানে এতে যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে অ্যাসেট, অর্থাৎ সম্পদ। এখানে এলতে বোঝানো হচ্ছে লাইবিলিটিস, অর্থাৎ দায়। এখানে ওইতে বোঝানো হচ্ছে ওনার্স ইকুইটি, যার অর্থ হচ্ছে মালিকানা সত্ত্ব।
এই তিনটি উপাদান এ, এল এবং ওই, অর্থাৎ অ্যাসেট, লাইবিলিটিস এবং ওনার্স ইকুইটি, সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। তোমরা দেখবে যে তোমাদের এই যে এত মোটা একটি বই, এত কিছু এখানে বলা আছে বা লেখা আছে, যেটি আসলে আমরা আমাদের একটি ভয়ের কারণ হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রেই, কিন্তু আসলে বাস্তবিক অর্থে সেটিকে যদি সামারাইজ করা যায় তাহলে তোমরা দেখবে যে তার যে মূল সারমর্ম বা সারাংশ আমরা যেটিকে বলি, সেটি কিন্তু আসলে এই হিসাব সমীকরণের মধ্যেই নিহিত। আমি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেছি যে হিসাব বিজ্ঞানে আয়, ব্যয়, সম্পদ এবং দায়, এই চারটি পিলার বা ভিত্তি এর উপর প্রতিষ্ঠিত। এই আয়, ব্যয়, সম্পদ এবং দায়, এই চারটি হিসাব সম্পর্কে বা এই চারটি ক্যাটাগরি সম্পর্কে যারা খুব ভালো ধারণা লাভ করতে পারবে বা ভালোভাবে যারা এই চারটা বিষয় আইডেন্টিফাই করার ক্ষমতা রাখবে, তারা কিন্তু হিসাব বিজ্ঞানে নিঃসন্দেহে খুবই ভালো করবে। এটাতে কোনো আসলে সন্দেহের অবকাশ নেই যে এই আয়, ব্যয়, সম্পদ, দায় চিনতে গেলে অ্যাকচুয়ালি আমাদের আবিধানিক বা পুঁথিগত যে বিদ্যা, সেটির পুরোপুরি প্রয়োজনও কিন্তু হচ্ছে না। প্র্যাকটিক্যালি বাস্তব জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে, প্রাত্যহিক জীবনে আমরা প্রতিদিন এই আয়, ব্যয়, সম্পদ, দায়ের যে আইটেমগুলো বা উপাদানগুলো রয়েছে, তার সাথে প্রতিদিন আমাদের পরিচিতি হচ্ছে। আমরা প্রতিদিন এগুলো নিয়ে অসংখ্যবার অসংখ্য রকম কাজ কর্মে লিপ্ত হচ্ছি। কাজেই দেখা যাবে যে বইতে যতগুলো সম্পদ বা সম্পত্তির নাম দেয়া রয়েছে, বইতে যতগুলো আয় বা ব্যয় বা দায়ের কথা বলা রয়েছে, তার 60% হয়তো বা তোমরা তোমাদের কমন সেন্স থেকে বা জেনারেল নলেজ থেকেই আইডেন্টিফাই করে নিতে পারবে যে কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, কোনটা সম্পদ। আর বাকি 40% যেগুলির শব্দগত কারণে বা যেগুলোর ভাষাগত কারণে হয়তোবা তোমরা জীবনে প্রথম শুনেছ এমন কোনো শব্দ যখন তোমার সামনে হাজির হবে, তখন স্বাভাবিকভাবেই তার অর্থ তোমাদের জানা নাই থাকতে পারে, কিন্তু সেটির অর্থটা জেনে নিলে বা তার যে বাস্তবিক আকার, আকৃতি বা ধরন বা বৈশিষ্ট্য, সেই সম্পর্কে যখন তোমরা ধারণা লাভ করবে, তখন কিন্তু সেই 40% খুব সহজেই তোমাদের আয়ত্তে চলে আসবে, তোমাদের উপলব্ধ হবে এবং তখন 100% কমপ্লিট হয়ে যাবে তোমাদের। অর্থাৎ এক্ষেত্রে 100% পরিশ্রম কিন্তু তোমাকে করতে হচ্ছে না। অলরেডি তুমি 60% জ্ঞান অর্জন করে রেখেছো তোমার এনভায়রনমেন্ট থেকে, তোমার পরিবার থেকে, সমাজ থেকে, দৈনন্দিন জীবন থেকে। বাকি 40% তুমি এখন যদি শিখে নিতে পারো তাহলেই তোমার 100% কভার হবে। আর এই 40% শেখার জন্য আমি তোমাদেরকে অবশ্যই সহযোগিতা করব 100%। তোমরা দেখবে যে এখানে বইতে যে বিভিন্ন হিসাবের শিরোনাম দেওয়া রয়েছে বা নাম দেওয়া রয়েছে, সেই হিসাবের শিরোনামগুলোতে যেই ব্যাপারগুলি তোমাদের বোঝার বাইরে অর্থাৎ বোধগম্য নয়, যেই শব্দগুলো, যেমন ধরো সঞ্চিতি তহবিল, এটি একটি শব্দ। আমি জানি যে যদি ব্যবসায় শিক্ষা শাখার স্টুডেন্ট না হয়ে থাকো, অনেকেই এখানে রয়েছে যারা বিজ্ঞান বা মানবিক থেকে এসেছো, তাদের কাছে এই ধরনের শব্দগুলো, যেমন পুস্তক ঋণ আমি বললাম, হ্যাঁ, এই ধরনের শব্দগুলো একেবারে নতুন মনে হবে, অর্থাৎ এর জীবনে কোনো দিন শুনিনি, অথবা এর ধারে কাছেও আসলে আমরা ধারণাও করতে পারছি না যেটি কী হতে পারে। তো সেই ক্ষেত্রে এই ব্যাপারগুলো নিয়ে আমি তোমাদেরকে সমাধান দেব, আমি তোমাদেরকে সেই ব্যাপারগুলো সম্পর্কে বুঝিয়ে বলবো যে আসলে এই ব্যাপারগুলো কী। তবে তার আগে তোমাদের যে 60% নলেজ অলরেডি অ্যাডপ্টেড, অর্থাৎ যেটা জ্ঞান তোমরা অর্জন করে রেখেছো, সেই 60%টা একবার ঝালাই করে নিতে হবে তোমাদের বইতে সেই হিসাব শিরোনামগুলো পড়ে। অর্থাৎ একটা দুইটা পৃষ্ঠায় মাত্র সেই হিসাবের যে শ্রেণীবিভাগগুলো রয়েছে, সেই হিসাবের শ্রেণীবিভাগে সম্পত্তি বা সম্পদসমূহ লিখে, যতগুলো সম্পদ বা সম্পদের নাম দেওয়া রয়েছে, আয়সমূহ লিখে তার নিচে বা তার আন্ডারে যতগুলো আয়ের কথা বলা আছে, খরচ লিখে যতগুলো ব্যয় বা খরচের কথা নাম সেখানে দেওয়া রয়েছে, দায় তেমনি। এগুলি তোমরা একবার পড়বে, শুধু একবার পড়লেই দেখবে যে সেখান থেকে কোন 60% শব্দগুলি তোমাদের পরিচিত। যেমন ধরো ফর এক্সাম্পল, আমরা যদি পড়তে গিয়ে দেখি আসবাবপত্র একটি জায়গায় রয়েছে, তাহলে বলো যে এই আসবাবপত্রটা আয় হতে পারে, দায় হতে পারে, ব্যয় হতে পারে, না সম্পদ হতে পারে। নিঃসন্দেহে তোমরা বলবে এটি একটি সম্পদ। এই যে তোমরা বললে যে আসবাবপত্র একটি সম্পদ, এটা কিন্তু তুমি তোমার কমন সেন্স থেকে বলেছো, তোমার
একেবারে জেনারেল নলেজ থেকে তুমি বলেছো, এটি বইতে পড়ে তোমাকে শিখতে হয়নি। আমি যদি বলি তোমাকে দালান কোঠার কথা, তাহলে তুমি নিঃসন্দেহে বলবে যে এটি একটি সম্পদ। আমি যদি তোমাকে বলি যে আমার একটি গাড়ি রয়েছে, তাহলে নিঃসন্দেহে তুমি বলবে এটি একটি সম্পদ। আমি যদি বলি বেতন প্রদান করা হয়েছে বা বেতন প্রদান করতে হবে, তাহলে নিঃসন্দেহে তুমি বলে দিতে পারবে যে বেতন একটি ব্যয়। তাহলে ঠিক আমি যদি বলি কমিশন পাওয়া গেল, আমি কাউকে কোনো একটি কাজ করে দিলাম, কমিশন পেলাম, নিঃসন্দেহে তখন তুমি বলে দিতে পারবে এটি একটি আয়। তো এই যে ব্যাপারগুলো যে এখানে যা রয়েছে তার অধিকাংশই আসলে তোমার জানা, কিন্তু তোমাকে সেটি ঝালাই করে নিয়ে সেই উপলব্ধিটা আনতে হবে নিজের মধ্যে যে না, আসলে এখানে যা রয়েছে তার 60%ই আমি জানি। তাহলে তোমার কনফিডেন্স লেভেলটা আরও একটু বেশি উপরে চলে আসবে এবং তুমি বাকি যে 40% সেটাও সহজে শিখে নিতে পারবে। আর অ্যাকচুয়ালি এই কথাগুলো বলার যে মূল কারণ সেটি হলো যে হিসাব বিজ্ঞানের যে এত বিশাল বা ব্যাপকতা বা বইয়ের যে আকার আকৃতি, সেগুলি দেখে আসলে আমরা যারা ভয় পাই তাদের ভয় পাওয়ার কোনো কারণই নেই। কারণ হচ্ছে যে এখানে শুধুমাত্র এই আয়, ব্যয়, সম্পদ, দায়, এই 4টি বিষয়ের উপর যদি পুরো হিসাব বিজ্ঞানটা পরিচালিত হয়ে থাকে, তাহলে এই 4টা বিষয় চিনে নিতে পারলে আমরা কি খুব সহজেই হিসাব বিজ্ঞান শিখে নিতে পারি। তাহলে এই 4টা বিষয় চিনে নিতে পারার মধ্যেই যদি হিসাব বিজ্ঞানের মূল রহস্য থেকে থাকে, তাহলে এই 4টা বিষয় চিনে নিতে পারা কি খুব কঠিন কাজ? আশা করি এটা কারোর জন্যই খুব বেশি কঠিন কাজ হবে না। তো আমরা এই 4টা বিষয় চিনে নেবার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। আমি তোমাদেরকে সেই গাইডলাইনটা দিব। তার আগে আমি এই সমীকরণ সম্পর্কে আরেকটু আলোচনা করে নিই বিস্তারিত। যেমন ধরো এখানে আমরা দেখছি যে এ সমান সমান এল প্লাস ওই। এক্ষেত্রে আমি তোমাদেরকে একটু এর আগের একটু ইতিহাস সম্পর্কে বলে নিচ্ছি। সেটি হলো এরকম যে অ্যাকচুয়ালি এই যে সমীকরণটা সেটা পূর্বে আমরা যারা পড়েছি বইতে, সেটা ছিল এ ইজ ইকুয়াল টু এল, অর্থাৎ অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটিস, সম্পদ সমান সমান হচ্ছে দায়। তাহলে সম্পদ সমান সমান দায়, একটা প্রতিষ্ঠানের যত টাকার সম্পত্তি থাকবে ঠিক তত টাকারই দায় থাকবে। এটি হচ্ছে এই সমীকরণের মূল বক্তব্য, যে একটা প্রতিষ্ঠানে সম্পদ এবং দায়ের পরিমাণ কি হবে, সমান হবে, অলওয়েজ সেটি মিলে যাবে। যত টাকার সম্পদ থাকবে তত টাকারই দায় হবে। তো দেখো এখানে এ ইজ ইকুয়াল টু এল, তার মানে সম্পদ সমান সমান দায়। কিভাবে ব্যাপারটি হচ্ছে, ধরো একটি প্রতিষ্ঠান যখন শুরু হয়, একেবারে প্রারম্ভেই কি করতে হয়, প্রতিষ্ঠানের যিনি ওনার থাকেন বা মালিক থাকেন, স্বত্বাধিকারী থাকেন, তাকে কি করতে হয়, একটা ক্যাপিটাল বা মূলধন এখানে ইনভেস্ট করতে হয়। তাহলে প্রথমত মালিক কি করবে, কিছু টাকা নিয়ে একটি কারবার শুরু করবে বা আরম্ভ করবে। তাহলে টাকা নিয়ে যখন একটি কারবার আরম্ভ করবে, ধরো 50,000 টাকা নিয়ে জনাব এক্স একটি কারবার আরম্ভ করলেন। তাহলে 50,000 টাকা নিয়ে যদি উনি একটি কারবার আরম্ভ করেন, খুব প্র্যাকটিক্যালি এবং খুব সিম্পলি তোমরা চিন্তা করে দেখো যে প্রতিষ্ঠানে কি ধরনের পরিবর্তন আসছে। অর্থাৎ আমরা বলেছি লেনদেন সম্পর্কে আলোচনা করেছি। প্রথমত আমরা শিওর হব, কনফার্ম হব যে এটি আসলে লেনদেন কিনা, যে মালিক 50,000 টাকা নিয়ে কারবার আরম্ভ করলেন। তাহলে নিঃসন্দেহে এটি সবাই বলতে পারবে যে এটি একটি লেনদেন, কারণ এর ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। প্রতিষ্ঠানে আগে 1 টাকাও ছিল না, এখন প্রতিষ্ঠানে কত টাকা এসেছে, 50,000 টাকা এসেছে। তাহলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার একটি পরিবর্তন এখানে হয়েছে। তো পরিবর্তনটা আসলে কি, দেখো যে একটু আগে আমি বললাম যে 1টি টাকাও প্রতিষ্ঠানে ছিল না, এখন মালিক 50,000 টাকা ইনভেস্ট করার ফলে এখানে প্রতিষ্ঠানে 50,000 টাকা নগদ বৃদ্ধি পেয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে 50,000 টাকা যে বৃদ্ধি পেল, তাহলে 50,000 টাকার সম্পত্তি প্রতিষ্ঠানে বৃদ্ধি পেয়েছে, আমরা নিঃসন্দেহে বলতে পারি সেটি। তাহলে 50,000 টাকা যখন মালিক কারবারে বিনিয়োগ করেন, তখন দেখো আমরা বলতে পারি যে এই যে অ্যাসেট বা সম্পদ, এখানে আমার 50,000 টাকা বৃদ্ধি পেয়েছে। ওকে, তাহলে আমরা বলেছি যখনই একটি ঘটনা লেনদেন হবে, তখন লেনদেনের বৈশিষ্ট্য অনুযায়ী অবশ্যই তাতে কমপক্ষে
দুটো পক্ষ থাকতে হবে, দুয়ের অধিকও থাকতে পারে, তবে কমপক্ষে দুটো পক্ষ থাকতে হবে। অর্থাৎ একটি লেনদেন সবসময় কি করবে, এই হিসাব সমীকরণের উভয় দিককেই প্রভাবিত করবে, অর্থাৎ সম্পদ এবং দায় উভয় দিককেই প্রভাবিত করবে। তো দেখো এখানে ঘটনাটি যেটি ঘটেছে, আমরা প্রথমে যেটি দেখলাম যে 50,000 টাকা কারবারে বিনিয়োগ করার ফলে মালিক সেখানে 50,000 টাকার সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ওই যে বললাম যে কমপক্ষে দুটো পক্ষ থাকতে হবে, তাহলে এখানে একটি পক্ষ কি ছিল, নগদান। একটি পক্ষ ছিল নগদান, আরেকটি পক্ষ কি, আমি আরেকটি সহজ করে তোমাদেরকে বলেছি যে নগদ যদি কোনো লেনদেনে পক্ষ হয়ে থাকে, যখন আমরা একটি ট্রানজাকশান বা লেনদেন থেকে দুটি পক্ষ আইডেন্টিফাই করব, তখন সেই দুটো পক্ষের মধ্যে একটি পক্ষ যদি ক্যাশ হয় বা নগদান হিসাব হয়, তাহলে আরেকটি পক্ষ কি হবে তা সেই ক্যাশকে জিজ্ঞেস করলেই কিন্তু পাওয়া যায়। আমি আবারও বলছি কথাটি, বেশিরভাগ লেনদেনেই দেখবে যে নগদান হিসাবটা সম্পৃক্ত থাকে বা ব্যাংক হিসাবটা সম্পৃক্ত থাকে। তো যদি কোনো নগদ লেনদেন হয়, অর্থাৎ কোনো লেনদেনে যদি নগদান একটি পক্ষ হয়ে থাকে, তাহলে আমরা কিন্তু সহজেই সেটি বুঝে নিতে পারি যে নগদ এত টাকা নিয়ে কারবার আরম্ভ হলো। তাহলে এটা খুবই স্পষ্ট, যে কোনো মানুষই বলে দিতে পারবে যে এখানে নগদ টাকার একটি লেনদেন সংগঠিত হয়েছে, তাহলে অবশ্যই এখানে নগদ একটি পক্ষ। আচ্ছা, তাহলে নগদ যদি একটি পক্ষ হয়ে থাকে, তাহলে আরেকটি পক্ষ কি হবে সেটি আমরা সহজেই বের করতে পারবো। এর জন্য যে টেকনিকটি আমরা অ্যাপ্লাই করব সেটি হচ্ছে, সেই নগদটা কে আমরা জিজ্ঞেস করব সে কোথা থেকে এসেছে অথবা কোন খাতে চলে গেছে। কারণ নগদ টাকার দুটো অ্যাক্টিভিটিজই হতে পারে, হয় সে আসবে নয়তো যাবে। তাহলে নগদ টাকা যদি এসে থাকে, তাহলে সেটা আমরা পাগলেও আসলে বুঝি যে আমরা নগদ টাকা আমার কাছে আসলো না গেল, এটা খুব সহজ একটা ব্যাপার কথা। তাহলে যদি নগদ টাকা আসে, তাহলে আমরা নগদকে যদি প্রশ্ন করি যে কোথা থেকে এসেছে সে, অর্থাৎ সোর্সটা কি, তাহলে আমরা আরেকটি পক্ষ পেয়ে যাব। যেমন এখানে আমি যে বললাম যে মালিক নগদ 50,000 টাকা নিয়ে কারবার আরম্ভ করলেন, তাহলে নিঃসন্দেহে এখানে নগদান একটি পক্ষ। তাহলে নগদান যদি একটি পক্ষ হয়, এবার দেখো নগদ টাকা এই প্রতিষ্ঠানে এসেছে না চলে গেছে। নগদ টাকা এখানে এসেছে, তাহলে নগদ টাকা যদি এসে থাকে, তাহলে এবার নগদকে প্রশ্ন করা হোক যে এই নগদ টাকা কোথা থেকে এসেছে। তখন যে আনসারটি আসবে সেটি হচ্ছে মালিকের কাছ থেকে এসেছে। তাহলে মালিকের কাছ থেকে যদি এসে থাকে, আমরা মনে রাখবো মালিক যখনই প্রতিষ্ঠানে টাকা দিবে, তার নিজস্ব বা ব্যক্তিগত টাকা মালিক যতবার প্রতিষ্ঠানে দিবে বা যখনই দিবে, তখন সেটা মূলধন নামে আখ্যায়িত হবে, তখন সেটিকে মূলধন নামে অভিহিত করতে হবে। তাহলে এখানে নগদ একটি পক্ষ, আরেকটি পক্ষ কি, মূলধন। অর্থাৎ এটি কে দিয়েছে, মালিক দিয়েছে। অর্থাৎ এই যে দেখো নগদকে প্রশ্ন করার ফলে কিন্তু আরেকটি পক্ষ কি সেটা আমরা আইডেন্টিফাই করে ফেলতে পেরেছি। এবার ধরো আমি বললাম যে নগদে পণ্য ক্রয় করা হলো। তো নগদে যদি পণ্য ক্রয় করা হয়ে থাকে, এখানে নগদ একটি পক্ষ নিঃসন্দেহে আমরা বুঝতে পারি। এবার এই নগদে পণ্য ক্রয়ের ফলে নগদ টাকা কি এসেছে না চলে গেছে, নগদ টাকা চলে গেছে, এটিও আমরা সবাই খুব সহজেই বুঝতে পারি। তাহলে নগদ টাকা যদি চলে গিয়ে থাকে, তাহলে এবার তুমি নগদকে প্রশ্ন করো তো যে সে কোথায় চলে গেছে, কোন খাতে সে খরচ হলো বা চলে গেল। তখন সে বলবে কি, ক্রয় খাতে খরচ হয়েছে। তাহলে ক্রয় খাতে যদি খরচ হয়, তাহলে ক্রয় নিঃসন্দেহে এখানে আরেকটি পক্ষ হবে। বেতন প্রদান করা হলো, তাহলে এখানেও নগদ একটি পক্ষ, নগদ টাকা চলে গেছে, প্রশ্ন করো কোথায় চলে গেছে, বলবে বেতন খাতে চলে গেছি, তাহলে বেতন আরেকটি পক্ষ। ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, দেখো এখানে নগদ একটি পক্ষ। ব্যাংকে যখন টাকা জমা দিব, অবশ্যই প্রতিষ্ঠান থেকে কি হবে, নগদ টাকা চলে যাবে। তাহলে নগদ টাকা চলে গেলে তাকে প্রশ্ন করা হলে কোথায় চলে গেছে, সে উত্তর কী দিবে, ব্যাংকে চলে গেছি। তাহলে ব্যাংকে টাকা জমা দেওয়া হলে সেখানে নগদ একটি পক্ষ হবে, আরেকটি পক্ষ হবে ব্যাংক। আশা করি এইটুকু কথা তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এটা তোমাদের বেশ কাজে লাগবে। এরকম আসলে ছোট ছোট বিষয়গুলো একটু টেকনিক্যালি যদি আমরা জানতে পারি বা বুঝতে পারি, তাহলে আমাদের জন্য কিন্তু এই সম্যক বিষয়টি বুঝতে খুবই সহজ হবে। এই যে একটা টেকনিকের কথা আমরা মাত্র আলোচনা করলাম বা আমরা শেয়ার করলাম তোমাদের সাথে, দেখবে বইটা খুলে তুমি এইটুকু অ্যাপ্লাই করে 40% ট্রানজ্যাকশান থেকে এই পক্ষ আইডেন্টিফাই করে নিতে পারবে। এবং আমি বারবার বলছি তোমাদেরকে, এই আইডেন্টিফিকেশানটা
এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ অ্যাকাউন্টিং। অর্থাৎ যখনই তুমি দেখবে যে তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারছো যে একটি লেনদেনে কয়টি পক্ষ এবং সেই পক্ষগুলো কি কি, এই আইডেন্টিফিকেশনটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এর উপরই নির্ভর করছে তুমি জাবেদায় বা হিসাবের প্রাথমিক দাখিলাতে আসলে কি লিখছো। ঠিক আইডেন্টিফাইটা যদি সঠিক না হয় তাহলে তুমি সঠিকভাবে সেটিকে লিপিবদ্ধ করতে পারছো না। কাজেই আমি নগদে বেতন প্রদান করলাম, কিন্তু আমি যদি লিখে ফেলি ভাড়া হিসাব আর নগদান হিসাব, তাহলে আমার পুরো জাবেদাটি কাটা যাবে, সেটা ভুল হবে। তাহলে আইডেন্টিফিকেশান করা, অর্থাৎ কি শিরোনামে হিসাবটা হবে, সেই পক্ষ দুটো কি, সেটা আইডেন্টিফিকেশানটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই জন্যই বলা হচ্ছে যে অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম দ্যাট আইডেন্টিফাইজ। ফার্স্ট কাজটাই কিন্তু আইডেন্টিফাই আমি বলেছি। তাহলে এই পলিসি বা টেকনিক দিয়ে যে আমরা নগদ লেনদেন বা ব্যাংকের মাধ্যমে যদি কোনো লেনদেন হয়ে থাকে, যেখান থেকে আমরা সহজেই পক্ষটা বুঝে নিতে পারি যে একটি পক্ষ হচ্ছে নগদ বা ব্যাংক, তখন তাকে প্রশ্ন করা হলে যে সে কোথায় গেছে বা কোথা থেকে এসেছে, আমরা জেনে নিতে পারবো যে আরেকটি পক্ষের নাম কি হবে। তাহলে আমরা এখানে যেটি দেখলাম যে মালিক মূলধন বিনিয়োগ করলে একটি পক্ষ হয় নগদান, আরেকটি হচ্ছে মূলধন। তো মূলধন কে বিনিয়োগ করেছে? মালিক করেছে। মালিক যখন তার নিজস্ব বা ব্যক্তিগত টাকা প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে, তখন তার উপর মানে মালিকের প্রতিষ্ঠানের সেই সম্পত্তির উপর কোনো অধিকার আসলে তৈরি হয় কিনা, সৃষ্টি হয় কিনা, তোমাদের কমন সেন্স কি বলে? নিঃসন্দেহে সৃষ্টি হয়, অবশ্যই সৃষ্টি হয়। কারণ প্রতিষ্ঠানে কিছুক্ষণ আগে একটি টাকাও ছিল না, এখন প্রতিষ্ঠানে 50,000 টাকা এসেছে। তো এখন যে প্রতিষ্ঠানে 50,000 টাকা এসেছে, সেই 50,000 টাকা কে দিয়েছে? মালিক দিয়েছে। তাহলে এই 50,000 টাকার উপর আসলে কার অধিকার? অবশ্যই মালিকের অধিকার। তাহলে দেখো, এই যে মালিকের যে অধিকার, তাহলে প্রতিষ্ঠানের কি করতে হবে? এই যে প্রতিষ্ঠান 50,000 টাকা মালিকের কাছ থেকে পেল, মালিক কি এটি সত্ত্ব ত্যাগ করে দিয়ে ফেলেছে? নাকি ভবিষ্যতে যখন প্রতিষ্ঠানের অবস্থা ভালো হবে তখন সে তার বিনিয়োজিত মূলধন আবার উত্তোলন করে ফেলতে পারে বা প্রয়োজন সাপেক্ষে সে সেটি আবার নিয়ে নিতে পারে? অবশ্যই ঘটনাগুলো এমনই। তাহলে মালিক যেই টাকাটি প্রতিষ্ঠানকে দেয় সেটি আসলে ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করার জন্য, হ্যাঁ, কিন্তু সত্ত্ব ত্যাগ করে নয়। তাহলে যেহেতু সত্ত্ব ত্যাগ করে দেওয়া হচ্ছে না, তার মানে প্রতিষ্ঠানকে কি করতে হবে? এটি আবার রিটার্ন করতে হবে, অর্থাৎ ফেরত দিতে হবে। অর্থাৎ মালিক এটি কি করবে? প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে আবার নিয়ে নেবে। তাহলে যা কিছু দিতে হবে বা পরিশোধ করতে হবে সেটিকে আমরা বলি দায়। তাহলে প্রিয় শিক্ষার্থী, বলো তো এখানে মূলধন প্রতিষ্ঠানের জন্য কি অ্যাকচুয়ালি একটি দায় নয়? অবশ্যই একটি দায়। আমরা আরেকটি কথা খুব ভালোভাবে মনে রাখবো, সেটি হলো যে আমরা আসলে কার হিসাব রাখবো? আমরা কি মালিকের ব্যক্তিগত হিসাব রাখবো না প্রতিষ্ঠানের হিসাব রাখবো? হু অ্যাম আই? আমি আসলে কে? যখনই আমি একটি অঙ্ক করতে যাব হিসাব বিজ্ঞানের, তখন ফার্স্ট এই কোশ্চেনটা আসলে মাথায় আনা উচিত, বা কোন পয়েন্ট অফ ভিউতে আমি আসলে কাজগুলো করব? প্রতিষ্ঠানের পয়েন্ট অফ ভিউতে নাকি মালিকের পয়েন্ট অফ ভিউতে? আমি কি প্রতিষ্ঠানের পক্ষ থেকে হিসাবটা লিপিবদ্ধ করব নাকি মালিকের পক্ষ থেকে হিসাবটা লিপিবদ্ধ করব? একটু কনফিউজিং মনে হচ্ছে, আমি জানি তোমাদের কাছে, যে প্রতিষ্ঠান মালিক তো আলাদা কিছু নয়, যার প্রতিষ্ঠান সেই তো মালিক। কিন্তু আসলে মালিকের টাকা দিয়ে প্রতিষ্ঠান পরিচালিত হলেও তুমি যখন হিসেবটি সংরক্ষণ করবে তখন মনে রাখবে যে তুমি হচ্ছ একজন হিসাব রক্ষক, একজন অ্যাকাউন্টেন্ট। অর্থাৎ তুমি একটি প্রতিষ্ঠানের একজন হিসাব রক্ষক, এবং প্রতিষ্ঠানের হিসাব রক্ষক হিসেবে তুমি প্রতিষ্ঠানের পয়েন্ট অফ ভিউ থেকে সেই হিসাবটি সংরক্ষণ করছো। যে প্রতিষ্ঠানের পয়েন্ট অফ ভিউটি কী, দেখো, যে মালিক যখন 50,000 টাকা প্রতিষ্ঠানে দেয়, এখানে তুমি লক্ষ্য করো যে তিনটা ব্যাপার এখানে আসলো। একটা অ্যাসেট আসলো, আর প্রতিষ্ঠান এখানে একটা বিষয়, যেটা হচ্ছে আমরা বলি অর্গানাইজেশন, আর মালিক বা ওনার যিনি, এই তিনটা বিষয়। তাহলে এখানে মালিক কি করেছে? প্রতিষ্ঠানে টাকা দিয়েছে।
কত টাকা? 50,000 টাকা। তাহলে 3টা উপাদান আমরা এখানে দেখছি, একটা হচ্ছে নগদ অর্থ, একটা প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে মালিক। এবার আমি একজন হিসাব রক্ষক হিসেবে দেখো কি করছি, আমি বলছি যে 50,000 টাকা এসেছে। কোথায় এসেছে? প্রতিষ্ঠানে। তাহলে এটার যে জাবেদা হয় অ্যাকচুয়ালি, সেই জাবেদাটি এরকম হয়, আমি বোঝানোর সুবিধাটা আগেই জাবেদাটি লিখে নিচ্ছি, পরে তোমাদেরকে আমি বলবো যে নগদান হিসাব ডেবিট এবং মালিকের মূলধন হিসাব ক্রেডিট। দেখো এখানে আমরা একটু আগে তোমাদেরকে বললাম যে মূলধন অ্যাকচুয়ালি একটি দায়। এই যে কথাটি আমি বললাম যে মূলধন একটি দায়, কিভাবে দায় বলেছি? যে মালিক প্রতিষ্ঠানে টাকা দিয়েছে, মালিক প্রতিষ্ঠানে টাকা দিয়েছে, এটি দায়। কার পক্ষ থেকে দায়? যে টাকা দেয় তার জন্য কি সেটি দায়? না, যে নেয় তার জন্য দায়। যে নেয় তার জন্য দায়। তাহলে কে নিয়েছে? নিয়েছে প্রতিষ্ঠান। তাহলে প্রতিষ্ঠান 50,000 টাকা মালিকের কাছ থেকে নিয়েছে, এবং নিয়ে যদি বলে যে সেটি একটি দায়, তাহলে কি বুঝতে হবে? যে মালিক এবং প্রতিষ্ঠান দুটো এক জিনিস নয়। এবং আমি কার পক্ষ থেকে দায় বলছি? প্রতিষ্ঠানের পক্ষ থেকে দায় বলছি। তাহলে অ্যাকচুয়ালি আমি অ্যাকাউন্টেন্ট বা হিসাবরক্ষক হিসেবে কার দায়িত্ব পালন করছি? প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করছি। তাহলে আমি কি মালিকের হিসাবরক্ষক না প্রতিষ্ঠানের হিসাবরক্ষক? প্রতিষ্ঠানের হিসাবরক্ষক। এবং প্রতিষ্ঠানের পয়েন্ট অফ ভিউ থেকে আমি সবসময় চিন্তাগুলো করব যে প্রতিষ্ঠানে টাকা বাড়লো কি কমলো, সেটি আমার দেখার মূল উপজীব্য বিষয়। যেমন ধরো মালিক তার মেয়ের জন্য একটি দামি গাড়ি ক্রয় করলেন, তো অ্যাকাউন্টেন্ট হিসেবে আমি কি সেটি হিসাবের খাতায় লিপিবদ্ধ করব? করব না। কেন করব না? কারণ ওটা মালিকের একান্তই ব্যক্তিগত ব্যাপার। তার ফলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো রূপ পরিবর্তন হয়নি। যখনই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হবে না, তখন আমি সেটিকে লেনদেন হিসাবেই গণ্য করব না। তাহলে প্রতিষ্ঠানের বাইরের যে বিষয়গুলো, মালিকের অন্যান্য যে ব্যক্তিগত ব্যাপারগুলো রয়েছে, সেগুলো কি অবশ্যই হিসাবের খাতায় লিপিবদ্ধ হবে না। কিন্তু তার সাথে যদি প্রতিষ্ঠানের কোনো রিলেশন থাকে, যেমন যে গাড়িটি উনি ক্রয় করেছেন তার মেয়ের জন্য, সেটি যদি প্রতিষ্ঠান থেকে টাকা নিয়ে ক্রয় করতো, তাহলে অবশ্যই আমি সেটিকে আবার কি লেনদেন হিসেবে বিবেচনা করতাম। ওই টাকাটি যদি মালিক প্রতিষ্ঠান থেকে নিয়ে নিত, নিয়ে যদি খরচটি করতো, তাহলে বলো তো আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হতো কি না? নিঃসন্দেহে হতো। আমার প্রতিষ্ঠান থেকে তখন ওই পরিমাণ টাকা কমে যেত, তাহলে নগদ টাকা চলে যেত আমার। তো নগদ টাকা যদি চলে যেত, কোথায় যেত? মালিকের কাছে চলে যেত। তাহলে মনে রাখবে, মালিক যখনই প্রতিষ্ঠানের টাকা দেয়, তখন আমরা সেটিকে মূলধন হিসাবে যেমন অভিহিত করি, তেমনি মালিক যখনই প্রতিষ্ঠান থেকে টাকা নিবে, তখন আমরা সেটিকে উত্তোলন নামে লিপিবদ্ধ করব। কী নামে লিপিবদ্ধ করব? উত্তোলন নামে। তাহলে দেখো, মূলধন হিসাব যখন মালিক টাকা দিচ্ছে তখন বলছি মূলধন, এবং মূলধনকে দায় বলছি। কেন দায় বলছি? কারণ মালিকের যে টাকাটি প্রদত্ত বা অর্থগুলো, সেই প্রদত্ত অর্থগুলো কি করতে হবে? আবার মালিককে ভবিষ্যতে ফেরত দিয়ে দিতে হবে। তাহলে মালিককে যদি ভবিষ্যতে সেই টাকাটি ফেরত দিয়ে দিতে হয়, তাহলে কি করতে হবে? আমাদের জন্য সেটি একটি দায় হবে। যা কিছু দিতে হবে বা পরিশোধ করতে হবে, সেটি হলো দায়। তাহলে মালিকের কাছ থেকে পাওয়া অর্থকে আমি যদি দায় বলি, তাহলে অবশ্যই মালিক এবং প্রতিষ্ঠান দুটো ভিন্ন সত্তা, আলাদা সত্তা, মনে রাখতে হবে। তাহলে এখানে দেখো, আমরা যে 3টি উপাদানের কথা বললাম, যখনই আমি নগদান হিসাব ডেবিট লিখলাম, তার মানে আমি এই সম্পদটি পেয়েছি, এই নগদ টাকাটি আমি পেয়েছি বলছি। তাহলে এটি কি হলো? যে এই নগদ টাকাটি পেয়েছি মানে কে পেয়েছে? প্রতিষ্ঠান পেয়েছে। তাহলে আমি কার পয়েন্ট অফ ভিউ থেকে হিসাবটি রাখছি? প্রতিষ্ঠানের পয়েন্ট অফ ভিউ থেকে। তাহলে আমি প্রতিষ্ঠানের একজন অ্যাকাউন্টেন্ট হিসাবে প্রতিষ্ঠানের পয়েন্ট অফ ভিউ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ হতে আমি এই হিসাবটি লিপিবদ্ধ করছি। তারপর মূলধন হিসাবকে আমি ক্রেডিট করেছি। কারণ কি? কারণ যার কাছ থেকে আমি যে টাকাটি পেয়েছি, যে সম্পদটি আমি পেয়েছি 50,000 টাকা, এটিকে আবার দেখো ফেরত দিতে হবে। এখন আমি যদি এখানে শুধুমাত্র 50,000 টাকা পেয়েই আনন্দে নাচানাচি বা লাফালাফি শুরু করতাম যে আমি 50,000 টাকা পেয়েছি, আমার সম্পদ বেড়েছে 50,000 টাকা, পাশাপাশি এই যে এটি যে আমার একটি দায়, এই বিষয়টিকে যদি আমি হিসাবের খাতায় লিপিবদ্ধ না করি, তাহলে কি হবে? সেই 50,000 টাকা আমি আমার নিজের সম্পত্তি মনে করে ভেবে খেয়ে বসে থাকব।
তারপর ভবিষ্যতে যখন মালিক আবার এই টাকার জন্য তাগিদ দিবে অথবা এই টাকাটি তুলে নেওয়ার চেষ্টা করবে, তখন কি আমি সেটি পরিশোধে ব্যর্থ হব? তো কাজেই এখানে দেখো, এই যে একটি ছোট্ট সমীকরণ কিন্তু এতটাই ইম্পর্ট্যান্ট আর এতটাই ফ্রুটফুল যে এটি আসলে অবিশ্বাস্য। এই একটি ফর্মুলা দ্বারা বা সমীকরণ দ্বারা পৃথিবীতে যত লেনদেন রয়েছে সেটি প্রভাবিত হবে। এই ব্যাপারটি কিন্তু সত্যিই অনেক গুরুত্বপূর্ণ, জটিল একটি ব্যাপার, যেটিকে এত সুন্দর এবং সহজভাবে উপস্থাপন করা হয়েছে এই হিসাব সমীকরণের মাধ্যমে, যার ফলে এটিকে হিসাব বিজ্ঞানের স্বর্ণ সমীকরণ বা গোল্ডেন ইকুয়েশন বলা হয়ে থাকে। এবার দেখো, এই হিসাব সমীকরণটি আমাদেরকে কতটা আসলে সহায়তা করবে আমাদের জাবেদা বা হিসাবের প্রাথমিক দাখিলা দেওয়ার ক্ষেত্রে। তো দেখো, যেটি আমরা বলছিলাম যে সম্পদ যেমন 50,000 টাকা বেড়েছে, তেমনি কি দায়ও 50,000 টাকা বেড়েছে। তাহলে একটু আগে আমি যে লেনদেনটির কথা বললাম, তার ফলে দেখো তো হিসাব সমীকরণ মিলে গেল কিনা, এ সমান সমান এল হলো কিনা, অ্যাসেট সমান সমান লাইবিলিটিস, অর্থাৎ সম্পদ সমান সমান দায়। অর্থাৎ এখন প্রতিষ্ঠানের মোট সম্পদ রয়েছে কত টাকা? 50,000 টাকা। এই 50,000 টাকা কার? মালিকের। তাহলে দায়ও রয়েছে কত টাকা? 50,000 টাকা। তাহলে যত টাকার সম্পদ রবে বা থাকবে প্রতিষ্ঠানে, ঠিক তত টাকারই দায়ও থাকতে হবে। এটাই হচ্ছে হিসাব সমীকরণের মূল বিষয়। তো আগে কি ছিল? এ সমান সমান এল ছিল, অর্থাৎ অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি, সম্পদ সমান সমান দায়। কিন্তু এই যে সম্পদ সমান সমান দায় আমি বললাম, এবার এই উদাহরণটিতেই আসো, একটু আমরা যদি ভিন্নতা নিয়ে আসি এখানে, যে এই 50,000 টাকার মধ্যে ধরে নাও মালিকের ব্যক্তিগত হচ্ছে 30,000 টাকা, যে মালিকের ব্যক্তিগত 30,000 টাকা। যেমন আমি লিখলাম এখানে এরকম যে জনাব অভিক নগদ 30,000 টাকা এবং 20,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে কারবার আরম্ভ করলেন। তাহলে জনাব অভিক যে এখানে নগদ 30,000 টাকা এবং 20,000 টাকা ব্যাংক ঋণ নিয়ে কারবার আরম্ভ করলেন, তাহলে প্রতিষ্ঠানে মোট সম্পদ কত টাকার এলো? প্রতিষ্ঠানে এখানে মোট সম্পদ কত টাকার এলো? 30,000 এবং 20,000, এই দুটো মিলে কত? 50,000। তাহলে আমি বলতে পারি যে টোটাল অ্যাসেট প্রতিষ্ঠানের বা সম্পত্তির পরিমাণ হচ্ছে 50,000। এবার এই 50,000 টাকার মধ্যে মালিকের ব্যক্তিগত বা নিজস্ব কত টাকা? মালিকের ব্যক্তিগত বা নিজস্ব টাকা হচ্ছে 30,000 টাকা। তাহলে আমরা মূলধন হিসাবে অভিহিত করব কি টোটাল 50,000 টাকা কি, নাকি এই 30,000 টাকাকে? আমরা মূলধন হিসাবে অভিহিত করব এই 30,000 টাকাকে। তাহলে এই 30,000 টাকাকে যদি মূলধন হিসাবে অভিহিত করি, তাহলে বাকি যে 20,000 টাকা সেটি কি? সেটি আবার অন্য আরেকটি ঋণ। তাহলে মূলধন আমরা জানি দায়, তাহলে এখানে একটি দায় 30,000 টাকা রয়েছে। আবার যেটি ব্যাংক থেকে ঋণ নিয়েছি সেটিও একটি দায়। এটিও আমরা সহজেই সবাই বুঝতে পারি যে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে মানেই হচ্ছে এই টাকাটি আবার পরিশোধ করে দিতে হবে। তাহলে এখানে মূলত সম্পদ কত টাকার? মোট 50,000 টাকার, কারণ প্রতিষ্ঠান টোটাল টাকা পেয়েছে কত? 50,000। আবার দায় কত টাকার? এখানে দায়ও কিন্তু 50,000 টাকার, কারণ মোট 30,000 টাকা হচ্ছে মালিকের এবং 20,000 টাকা হচ্ছে ব্যাংকের। তাহলে এখানে পুরো টাকাটাই দায় 50,000 টাকা। তাহলে আগের হিসেবে বা হিসাব সমীকরণ মতে আমরা কি করতাম? এভাবে লিখতাম এ সমান সমান এল। এখানে সমীকরণটা এইটুকু ছিল। 50,000 টাকা আমরা লিখতাম সম্পদের ঘরে, 50,000 টাকা আমরা লিখতাম লাইবিলিটিসের ঘরে, দায়ের ঘরে। এখন
এই যে 50,000 টাকা এখানে লেখা হলো যে আমার দায় কত, 50,000 টাকা, এইটা দেখে কি তুমি বলতে পারবে যে এই 50,000 টাকার মধ্যে মালিকের দায় কতটুকু এবং আমাদের তৃতীয় পক্ষের দায় কতটুকু, অর্থাৎ ব্যাংক কত টাকা পাবে আমার কাছে আর মালিক কত টাকা পাবে, এটা কি আমরা এখান থেকে সুস্পষ্টভাবে বলতে পারছি না। কারণ কি, আমরা এই দুটো দায়কে একটা ক্যাটাগরিতেই লিপিবদ্ধ করেছি, একটা দায় হিসাবেই লিপিবদ্ধ করেছি। কিন্তু তুমি বলো তো যে এই দুটো দায় আসলে কি একই রকম? এই দুটো দায়ের সেন্সটা কি একই আসলে? যে মালিকের যে পাওনাটা, সেটা মালিক আমার কাছ থেকে কি ডেডলাইন দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো উপায়ে বুঝে নেবে? এবং তৃতীয় পক্ষের যে দায়গুলো, যেমন ব্যাংকের যে দায়, সেটা কি আমরা ইচ্ছে মতো যে কোনো সময় আমাদের মন মতো পরিশোধ করতে পারবো না। এই দুটো দায়ের মধ্যে কিন্তু খুব ব্যাপক একটা পার্থক্য রয়েছে, যেটি কিন্তু প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ মালিকের যে দায়টি রয়েছে সেটি নিয়ে আমাদের ততটা মাথা ব্যথা নেই। যখন প্রতিষ্ঠানের সেই পরিমাণ ক্ষমতা তৈরি হবে, তখনই একমাত্র মালিক সেখান থেকে টাকা হয়তো বা নিবে। মালিক টাকা দিয়েছে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, উত্তোলন তখনই করবে যখন সাফিসিয়েন্ট মানি প্রতিষ্ঠানে থাকবে। কিন্তু আদার্স যে দায়গুলো আমাদের, আমরা তৃতীয় পক্ষের কাছ থেকে যদি কোনো ঋণ গ্রহণ করি, তাহলে সেটি কি নির্দিষ্ট সময় দিয়ে নির্দিষ্ট সুদের বিনিময়ে আমরা বলে আসি এত তারিখে আমরা পরিশোধ করব, এবং ওই তারিখে পরিশোধ করতে আমরা বাধ্য থাকি, আদারওয়াইজ আমাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন হতে পারে। তাহলে দেখো, এই যে দায়টি 50,000 টাকা, এর মধ্যে বাইরের যে দায়, সেই দায়টা কত সেটি জানা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ ওইটুকু ঋণ পরিশোধের অ্যাবিলিটি সময় মতো আমাদের যেন থাকে, সেটি কিন্তু সুনিশ্চিত করতে হবে। অর্থাৎ ব্যাংকের যে 20,000 টাকা ঋণ, সেটি কবে পরিশোধ করতে হবে সেটার একটা প্রিপারেশন কিন্তু আমাদের থাকতে হবে। প্রতিষ্ঠানে ততটুকু ক্যাশ টাকা আমাদের রাখতে হবে। কাজেই এটার জন্য নিঃসন্দেহে আমাদের জানতে হবে যে এই যে দায় দুই রকমের, অর্থাৎ একটা এক্সটার্নাল, একটা ইন্টারনাল, একটা অন্তর্দায় এবং একটা বহির্দায়, এই দুটো দায়ের আলাদা ক্যাটাগরি করেই আমাদের আসলে লিপিবদ্ধ করাটা সমীচীন হবে। এটা উপলব্ধি করেই কিন্তু পরবর্তীতে এই হিসাব সমীকরণটাকে একটু কি বর্ধিত করা হয়েছে, যে এ ইজিক্যাল টু এল প্লাস ওই। দেখো, এল মানে হচ্ছে দায়, ওই মানে ওনার সিকিউরিটি, অর্থাৎ মালিকানা সত্ত্ব, এটিও কিন্তু দায়। দ্যাট মিন্স এখানে এই যে এলটি ছিল, এই দায়টি যে ছিল এল, এই এলটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। যেটিকে শুধু এল বলা হচ্ছে বা লাইবিলিটিস, সেটি হচ্ছে আমাদের তৃতীয় পক্ষের যে দায়, অর্থাৎ ব্যাংক, পাওনাদার, বাইরের মানুষ যারা আমাদের কাছে প্রতিষ্ঠানের কাছে টাকা পাবে, তাদের দায়গুলোকে আমরা এই এল হিসাবে লিপিবদ্ধ করব। আর শুধুমাত্র মালিকের দায়টা, ওনার সিকিউরিটি, এটিকে আমরা আলাদা করে দিয়েছি। আমরা এটিকে ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব হিসেবে চিহ্নিত করব। যেমন এখন দেখো, এই লেনদেনটিকে আমরা হিসাব সমীকরণে কিভাবে দেখাবো? মোট টাকা এসেছে 50,000, অর্থাৎ অ্যাসেট আমার টোটাল 50,000 টাকা, ইজিক্যাল টু, এখানে এল মানে লাইবিলিটিস, দায় বলতে আমি বলেছি এটাকে অন্তর্দায় বোঝানো হচ্ছে না বহির্দায়। এখানে এল বা লাইবিলিটিস বলতে বহির্দায়কে বোঝানো হচ্ছে। তাহলে এখানে বহির্দায় বা বাইরের যে দায়, সেটি কত? সেটি কি মালিকের দায়কে বহির্দায় বলবো না ব্যাংক ঋণকে বলবো? তাহলে ব্যাংক ঋণ কত টাকা? 20,000 টাকা। তাহলে আমি এল এর নিচে লিখতে পারি 20,000 প্লাস, দেখো মালিকের দায় কত? 30,000, মানে মালিকের মালিকানের অধিকার কত? 30,000। তাহলে ওনার সিকিউরিটির নিচে আমি লিখলাম 30,000 টাকা। তাহলে এবার দেখো, আমার প্রতিষ্ঠানের মোট অ্যাসেট হচ্ছে 50,000, আমি এটি মুছে দিচ্ছি। আমার প্রতিষ্ঠানে মোট সম্পদ হচ্ছে 50,000 টাকা, যার মধ্যে বাইরের মানুষ বা তৃতীয় পক্ষ যারা বহির্দায়, তারা পাবে 20,000, মালিক পাবে কত? 30,000। সব সময় এখন এই যে চিত্রটা, এটা দেখে আমার মাথায় কোনটার প্রিপারেশন রাখতে হবে, প্রায়োরিটি দিতে হবে কোনটাকে? এই 20,000 টাকাকে। এটা মোস্ট ইম্পর্টেন্ট, যে বাইরের যারা আমাদের কাছে টাকা পাবে, তাদের টাকাটা যেন আমরা সময় মতো পরিশোধ করে দিতে পারি, সেই প্রিপারেশনটা আমাদের রাখতে হবে। তাহলে এই 20,000-এর প্রিপারেশনটা, আর এই 30,000 নিয়ে আমাদের ততটা মাথা ব্যথা নেই।
তাহলে দেখো এখন আমি অনেকটাই নিশ্চিত থাকতে পারি বা আমার ভুল হবার সম্ভাবনা অনেক কম থাকবে যে আসলে সবটা দায়কে যদি মালিকের দায় মনে করে বসে থাকতাম, হুট করে যখন পাওনাদার এসে তাগিদ দিত তখন কিন্তু আমি সেই টাকাটা পরিশোধ করতে ব্যর্থ হতাম, তাতে আমার প্রতিষ্ঠানের ইমেজ নষ্ট হতো, হয়তো বা আইনগত কোনো ঝামেলা আমাকে পড়তে হতে পারে। তাহলে এই যে হিসাব সমীকরণকে আর একটু মডিফাই করে স্মার্টলি এখানে এভাবে উপস্থাপন করা হয়েছে, যার ফলে আরও সুন্দর এবং সহজ হয়েছে আমাদের কাছে এই ব্যাপারগুলো। এবার আসো আর একটু বিস্তারিত আমরা এই ওনার্স ইকুইটি নিয়ে বলি, যে মালিকানা সত্ত্ব। এখানে হিসাব সমীকরণটাকে আমি বলেছি যদি খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে আমাদের হিসাব বিজ্ঞানের অধিকাংশ বিষয়গুলোই বুঝতে সহজ হবে। কাজেই এখানে অবশ্যই আমাদের আন্তরিকতাটা থাকতে হবে। যে অ্যাসেট চিনতে পেরেছি সম্পদ, এল বা লাইবিলিটিস দায় এটিও আমরা বুঝতে পেরেছি। এই এল বা লাইবিলিটিস মানে হচ্ছে বহির্দায়, আর ও ই বা ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব মানে হচ্ছে মালিকের অধিকার। এবার আসো মালিকের অধিকারটা আসলে কিভাবে তৈরি হয় এবং কি কি উপাদান এর সাথে সম্পৃক্ত থাকে আমরা সেটি একটু জেনে নিই। ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব এটি যখনই আমরা বলি তখন আমাদের মাথায় একটা বিষয় শুরুতেই আসে, আমরা কল্পনা করতে পারি যে একজন মালিক কখন মালিক হিসেবে নিজেকে পরিচিত করতে পারে, যখনই সে প্রতিষ্ঠানে একটা অর্থ বিনিয়োগ করবে। তাহলে প্রতিষ্ঠানে যখনই সে অর্থ বিনিয়োগ করবে একমাত্র তখনই সে কি মালিকানা সত্ত্ব লাভ করবে বা মালিকের অধিকারটা লাভ করবে। তাহলে দেখো এখানে আমরা মূলধন যেটি, এটিকে ইংরেজিতে বলা হয় ক্যাপিটাল, সি দিয়ে আমি এটাকে চিহ্নিত করলাম মূলধনটিকে, যে সিতে হচ্ছে ক্যাপিটাল মূলধন। তাহলে দেখো মূলধন বিনিয়োগের মাধ্যমে মালিকের মালিকানা সত্ত্ব প্রতিষ্ঠিত হয়। আচ্ছা এবার বলো, মূলধন বিনিয়োগ করলে মালিকের মালিকানা সত্ত্ব মানে মালিকের অধিকার বাড়বে না কমবে ওই প্রতিষ্ঠানে? নিঃসন্দেহে বাড়বে। অর্থাৎ মালিকের 1 টাকাও বিনিয়োগ করা নেই, তাহলে তার অধিকার কত? 0 ওই সম্পত্তির উপর। প্রতিষ্ঠানের যেটুকু সম্পত্তির উপর মালিকের অধিকার থাকে তাকেই মালিকানা সত্ত্ব বলে। প্রতিষ্ঠানের যতটুকু সম্পত্তির উপর, যেমন ধরে একটু আগে বলেছিলাম প্রতিষ্ঠানের মোট সম্পত্তি ছিল কত? 50,000 টাকা। তার মধ্যে মালিকানা সত্ত্ব ছিল কত, মানে মালিকের অধিকার ছিল কত টাকার উপর? 30,000 টাকার উপর। কেন? কারণ সে কত টাকা বিনিয়োগ করেছিল? 30,000 টাকা। তাহলে প্রতিষ্ঠানে মোট সম্পত্তি 1 কোটি টাকা থাকতে পারে, কিন্তু তার মধ্যে মালিকের যতটুকু নিজস্ব, অর্থাৎ সেই মোট সম্পত্তির উপর যতটুকুর উপর মালিকের অধিকার রয়েছে সেটুকুই কিন্তু মালিকানা সত্ত্ব। তাহলে মূলধন বা ক্যাপিটাল এটা বিনিয়োগ করার সাথে সাথেই মালিকানা সত্ত্ব তৈরি হয়, মালিকের অধিকার সৃষ্টি হয়, এবং এর ফলে আমরা বুঝতে পারি যে মালিকানা সত্ত্ব মূলধনের ফলে বাড়ে বা বৃদ্ধি পায়। আচ্ছা, মালিক মূলধন কেন বিনিয়োগ করেছে? মালিক মূলধন এই জন্য বিনিয়োগ করেছে যে প্রতিষ্ঠানটি পরিচালনা করে সে এখান থেকে একটি আয় উপার্জন করবে। তাহলে প্রতিষ্ঠানে মালিক যে মূলধন বিনিয়োগ করলো, এই প্রতিষ্ঠানে যদি আয় বা লাভ হয় সেটি কে পাবে? মালিক পাবে। আচ্ছা, আয় বা লাভ হলে মালিকের অধিকার প্রতিষ্ঠানের উপর বাড়বে না কমবে? ধরো 50,000 টাকা বিনিয়োগ করে 10,000 টাকা লাভ হয়েছে, আয় হয়েছে, তাহলে এই আয় বা লাভ যদি হয় সেটি কে পাবে? প্রতিষ্ঠানের কি সেটি ভোগ করার ক্ষমতা রয়েছে? প্রতিষ্ঠানের তো আর হাত পা মুখ নেই, প্রতিষ্ঠান কিছু কিনেও খেতে পারবে না। তাহলে প্রতিষ্ঠান কি করবে? সেই লাভটি মালিককে বুঝিয়ে দেবে। তাহলে মালিকের 30,000 টাকা ছিল মূলধন, প্রতিষ্ঠান কি করবে? আরও 10,000 টাকা তাকে মুনাফা হিসেবে বা লাভ হিসেবে দিবে। তাহলে প্রতিষ্ঠানে আয় বা লাভ যদি হয় তাহলে সেটি কি কে পায়? মালিক পায়। তাহলে এটি মালিকানা সত্ত্বের একটি অংশ। আর এই আয় বা লাভের ফলে মালিকানা সত্ত্ব কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে আমরা লিখলাম সি প্লাস আর। প্লাস কেন লিখলাম? কারণ ক্যাপিটাল বা মূলধনের ফলে কি হয়? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। তাহলে মূলধন বা ক্যাপিটাল মালিকানা সত্ত্বের একটি উপাদান, এবং এই ক্যাপিটালের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আর আমি লিখেছি এই জন্য যে আরতে হচ্ছে রেভিনিউ। রেভিনিউ মানে হচ্ছে আয়। তাহলে এই যে আরতে রেভিনিউ বা আয়,
এই রেভিনিউ বা আয় হচ্ছে কি মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করবে, এই জন্য সি প্লাস আর, অর্থাৎ এই সি উপাদান দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এই জন্য এটা প্লাস, এর আগে কোনো চিহ্ন নেই মানে এটি প্লাস চিহ্ন। আর রেভিনিউ বা মানে আয় যেটিকে বলি, আয়ের ফলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এই জন্য আর এর সামনেও প্লাস। আয় বা লাভ হলে যদি মালিক নেয়, তাহলে ব্যয় বা ক্ষতি হলে কে বহন করবে বা সেটি কার দেখা উচিত, সেটিও মালিকের দেখা উচিত। তাহলে সি প্লাস আর মাইনাস হচ্ছে ই, এই মাইনাস ই মানে হচ্ছে এক্সপেন্স, এক্সপেন্স মানে ব্যয়, এক্সপেন্স, এক্সপেন্সেস মানে হচ্ছে ব্যয় বা ব্যয়সমূহ এক্সপেন্সেস। তাহলে দেখো এখানে এই যে ব্যয় হলে মালিকের টাকা থেকে কাটা যাবে না, তাহলে এর ফলে মালিকানা সত্ত্ব কমে যাবে। তাহলে এই জন্য আমরা কী করেছি, ই এর আগে মাইনাস চিহ্ন দিয়েছি, মাইনাস হচ্ছে ই এক্সপেন্স। তারপর আরেকটা জিনিস হচ্ছে উত্তোলন বা ড্রয়িংস, ডি। মালিক কি করে, উত্তোলন করে। মালিক যেমন টাকা বিনিয়োগ করে, তেমনি মালিকের প্রয়োজনে মালিক টাকা উত্তোলনও করতে পারে। তাহলে দেখো মালিক যখন টাকা উত্তোলন করবে, তখন এই যে ডিতে আমরা লিখলাম ড্রয়িংস, এই ড্রয়িংস হচ্ছে উত্তোলন। উত্তোলনের ফলে কি হয়, মালিকানা সত্ত্ব হ্রাস পায় বা কমে যায়, মালিকের অধিকার কমে যায়, কারণ যতটুকু মালিক উত্তোলন করবে তার কি মূলধন থেকে আমরা কেটে রাখবো। তাহলে এখানে সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। তাহলে বলো তো এবার এই মালিকানা সত্ত্বের উপাদান কয়টি, মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে 4টি, সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। এখানে প্লাস মাইনাস কেন লিখেছি আমি একবারে বোঝানোর জন্য তোমাদেরকে, যে মালিকানা সত্ত্বের উপাদান হচ্ছে 4টি, কি কি, সি আর ই ডি। তাহলে মনে রাখার সুবিধার্থে সি আর ই ডি এই 4টাকে একসাথে লিখেও তুমি মনে রাখতে পারো। তাহলে এই যে সিআরইডি, এই সিআরইডি এই 4টা উপাদান মালিকানা সত্ত্বের, সিতে কি হয় ক্যাপিটাল, আরতে রেভিনিউ, ইতে এক্সপেন্স, ডিতে হচ্ছে ড্রয়িংস। তাহলে এই যে 4টা উপাদান রয়েছে, উপাদান দ্বারা মালিকানা সত্ত্ব বাড়ে বা বৃদ্ধি পায়, আর দুটো উপাদান দ্বারা মালিকানা সত্ত্ব কমে বা হ্রাস পায়। তাহলে প্রথম যে দুটো উপাদান সি এবং আর, এ দুটো দ্বারা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, ই এবং ডি দ্বারা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে কিভাবে বৃদ্ধি পায় আর হ্রাস পায় সেটি আমি অলরেডি বলেছি তোমাদেরকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এই 4টা উপাদানের মধ্যে দুটো দ্বারা বৃদ্ধি পাচ্ছে, দুটো দ্বারা হ্রাস পাচ্ছে। তাহলে দেখো এ সমান সমান আসে 5টা, এ পাশে কয়টা, 1টা। চরম ভারসাম্যহীনতায় ভুগছি আমরা সংখ্যাগতভাবে, নাকি সংখ্যাত্মকভাবে, যেখানে 1টি ওইখানে 5টি, এই